ব্যক্তিত্ব নন, শুধু তিনি তো সেনাপতি, তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি তো পরকালের জন্য আসেন নাই, তিনি ইহকালের জন্য আসছেন। তাহলে যারা এখানে পরকালের কথা বলে এবং ইসলামকে একটা পরিচয়বাদী একটা ধর্মে পরিণত করে এবং এই যে সনাতন ধর্মের বাড়িঘর জ্বালায় দেয়, মাজার ভাঙে, তো এর সঙ্গে তো ইসলামী কোনো সম্পর্ক নেই। কিন্তু মাহফুজ যেটা করছে সেটা তার একটা মুসলিম জাতিবাদী ধারা। তারা দেখবে যে বাঙালি মুসলমান কথাটা বলে। আমি তো বাঙালি মুসলমান শব্দ ব্যবহার করি না, বাঙালি মুসলমান শব্দটা ক্ষতিকর, কারণ এটা করে তো একই কথা। বাঙালি আর বাঙালি মুসলমান তো আপনি আবার বিভাজন রাখলেন। বাঙালির মধ্যে ইসলাম আছে, আপনি বাঙালি কথাটা বলে তার মধ্যে ইসলাম আছে। একটা কথা বলি, আমি একটা খালি বাক্য বলি, শুনুন। বাঙালির ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস কিন্তু ইসলামের ইতিহাস, আরবের ইতিহাস ইসলামের ইতিহাস একমাত্র। এটা একান্তই আমেরিকান প্রোপাগান্ডা। এটা হলো যাদেরকে আমরা সালাফি বলি, পেট্রো ডলার যে তত্ত্বটা প্রচার করে ইসলামের নামে, কেমন, যেটাকে আমরা সালাফিজম বলি, এটাকে মোকাবেলা করতে হলে আপনাকে কিছুতেই 71 নেগোশিয়েবল না। আপনার এখানে আমি বলেছি যে 71 সাল কোনো নেগোসিয়েশন চলবে না। 71 সালে আমরা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির হয়েছি এবং এটাই প্রমাণ করেছি আমরা মুসলিম, ইসলাম আমাদের অন্তর্গত এবং বাঙালি হয়েই আমরা মুসলমান হয়েছি। ফরহাদ ভাই, আমরা একটু বুঝতে যাই তাইলে, মানে কারণ হচ্ছে যে আমি আমাকে দিয়ে বিবেচনা করি দর্শকদের, তো মানে একটু বুঝতে গেলে আমাদের সুবিধা হয়। সেইটা হচ্ছে যে আপনি বলতেছিলেন যে জনাব মাহফুজ আলমের জন্য আপনি এনসিপির যে আছে তাদেরকে ঠিক মতো পরিচালনা করতে পারেন নাই। তো একটা বক্তব্য হচ্ছে এরকম, বা একটা উপপাদ্য হচ্ছে এরকম, যে মাহফুজ আলম সাহেব এনসিপির জামায়াতে ইসলামীর সাথে জোট বাঁধাটা পছন্দ করেন নাই বলে তাকে আর এনসিপিতে থাকতে দেওয়া হয় নাই। তা আপনি যদি এইটা নিয়ে যদি আপনি একটু বলতেন, যে জামাত বিরোধিতার জন্য আজকে মাহফুজ আলম নির্বাসিত। না, মোটো না। মাহফুজ প্রথম থেকে এনসিপি এবং আমাদের অনেকের কাছে, আমি ওকে স্নেহ করি, আমি এখন ওকে প্রোটেক্ট করবো, ভালো যেটা করছে এটা আমি সবসময় বলবো। কিন্তু পলিটিক্স ডিফারেন্ট থিং। পলিটিক্স যখন কথা বলবো আমাকে 17 কোটি 18 কোটি মানুষের কথা চিন্তা করতে হবে। মাহফুজ আলমকে তখন গৌণ হয়ে যাবে। মাহফুজ কিসের ভিত্তিতে আমাকে বলেন যে এই ক্লিন্টন ফাউন্ডেশনের গেছে গণঅভ্যুত্থানের পরপর, তার তো যাবার কথা না। ও কেন তোদের ডক্টর ইউনূসকে বলতে পারতো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ব্যক্তিত্বের সামনে হয়তো মাহফুজ বলতে পারেন না। নো, কেন? এটা তো বোগাস কথাবার্তা। আমরা তো একসঙ্গে একটা রাজনৈতিক চিন্তা করছি। আপনি সেখান থেকে আপনি হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, আপনি চলে গেলেন এবং তার আগে আপনি ফরহাদ মাহমুদের সম্পর্কে বক্তব্য দিলেন। আপনি মার্ক্সবাদ মানেন না, ফরহাদ মাহমুদের সঙ্গে থাকবেন না, তিনি লালন করেন। তো এটা তো বোঝা যায় আমরা দুটো রাজনৈতিক ধারা অনুসরণ করছি। আচ্ছা, আপনি যদি আমেরিকাতেও যেতেন, গিয়ে যদি আপনি আমেরিকা যারা আজকে এই কি বলে প্যালেস্টাইনের পক্ষে যারা লড়াই করছে, আজকে তারা একটা নতুন একটা জাস্ট ওয়ার্ল্ডে লড়াই করছে, ওদের দেখা করতেন, সেটা সমস্যা ছিল না। আপনি গেছেন ক্লিন্টন ফাউন্ডেশন। ক্লিন্টন ফাউন্ডেশনটা মানে কি? একটা দুর্নীতিগ্রস্ত, আর ক্লিন্টন একটা ওয়ার মঙ্গার, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ওয়ার মঙ্গার। ডক্টর ইউনূস ওখানে মাহফুজকে নিয়ে গিয়ে পুরো গণঅভ্যুত্থানের বিপরীতে তিনি দাঁড়িয়েছেন ওই প্রথম দিনে। তখনই মনে সঙ্গে সঙ্গে চিনে ফেলেছি যে উনি কি জন্য এখানে করতে এসেছেন। তাই মনে হচ্ছে এগুলো তো ডেফিনেটলি। আপনি কেন ক্লিন্টন ফাউন্ডেশনে যাবেন? ক্লিন্টন ফাউন্ডেশন তো আমেরিকাও না, ক্লিন্টন ফাউন্ডেশন আমেরিকান জনগণও না। আমেরিকাতে আপনি তো এখন আমেরিকাতে দেখবেন ক্লিন্টন ফাউন্ডেশন সম্পর্কে কি কি তথ্য আছে, আপনি খালি সার্চ দেন। তাহলে এটা জানার পরে ডক্টর ইউনূস কেন, আমি তাকে প্রশ্ন করছি এখন, আপনি কেন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়েছেন? আর কি দুনিয়াতে জায়গা ছিল না? আরো কি দুনিয়াতে যারা ছিল না যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানকে সাপোর্ট করতো? ক্লিন্টন ফাউন্ডেশন করবে যে পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করেছে, যুদ্ধ করেছে, মুসলিম উম্মার বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে আপনি এই যে বলছেন, তো মাহফুজ তো ওখানে তো নাচতে চলে গেছে, তো আমাকে আপনি বুঝিয়ে বলেন, তাহলে এখানে তো মাহফুজের আমার রাজনীতি আলাদা। আপনি আমাকে প্রশ্ন করছেন বলে আমি উত্তর দিচ্ছি। আমি এখনো বারবার বলছি। আচ্ছা ফরহাদ ভাই, কিছুক্ষণের জন্য মাহফুজকে একটু দূরে সরে রাখি, কিন্তু আপনি ক্লিন্টন ফাউন্ডেশন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে তো সবার অবস্থানই বা সবার ক্যাবলাই ওই ক্লিন্টন ফাউন্ডেশন বলেন, আমেরিকা বলেন, সেই দিকে। আমি এটা বিএনপির মধ্যে দেখি, জামাত ইসলামের মধ্যে দেখি, আওয়ামী লীগের মধ্যে তো দেখতামই। সবাই তো এক জায়গাতেই অবস্থান করতেছে, মানে এটা তো কারোর সাথে কারো বিরোধ হওয়ার কথা না। হচ্ছে না তো,
আপনি কি মনে করেন ডক্টর ইউনূস যেটা করেছেন, উনি ফিরে এসে গণঅভ্যুত্থানটা করেছে কে? জনগণ। ডক্টর ইউনূসকে এসে কোনো জনগণের সঙ্গে কথা বলেছে? তুমি তো জনগণের সঙ্গে কথা বলে না। উনি এসে কথা বলেছেন কার সঙ্গে? উনি এসে কথা বলেছেন বিএনপির সঙ্গে, উনি এসে কথা বলেছেন এনসিপি। এনসিপি তখনও পর্যন্ত একটা রাজনৈতিক দল না। তাহলে কোন বৈধ নীতির ভিত্তিতে তিনি এনসিপির সঙ্গে কথা বলেছেন? এনসিপি তখন তো রাজনৈতিক দলই না। আচ্ছা, তারপরে আপনি করেছেন জামাতের সঙ্গে, জামাতের তো কোনো নিবন্ধন নেই। তাহলে আপনি এই যে তিনি যে প্রক্রিয়া শুরু করেছেন জনগণকে বাদ দিয়ে গণঅভ্যুত্থানের পরে, এই তিনজনের সঙ্গে প্রধানত তিনি কথা বলেছেন। তো কথা বলতে তখন তো আমি এগুলো বলেছি বারবারই আমার পুরনো দেখবেন আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কথা প্রশ্নটা তুলেছি। আমি বলেছি এইটা তো ভুল, আপনি তো জনগণের কাছে যাবেন, আপনি যে গণঅভ্যুত্থান করেছেন এই জনগণ। ফলে উনি কি কোনো জনগণের কাছে গেছে? আপনি দেখছেন উনি কোনো জেলায় গিয়ে জনগণকে বলছে যে তোমরা রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, এবার বলো আমি কি ধরনের বাংলাদেশ বানাবো? উনি তো বলেন নাই। ফলে উনি তো এখানে এসছেই মূলত যে এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা তিনি পূরণ করে দিয়ে তিনি চলে গেছেন, শেষ, একটা ফেজ ফিনিশ। ফরহাদ ভাই, আমি আপনি 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নিয়েছেন। আপনি 8 তারিখেই বলেছেন, আমার একদম স্পষ্ট মনে আছে, 8 তারিখ থেকেই আপনি বলতে শুরু করছেন যে এই গণঅভ্যুত্থান মানে যেই কারণে হয়েছিল সেই কারণ আর সফলতার মুখ দেখবে না, এবং এটা আসলে একদম একদম। তো আমরা, ফরহাদ ভাই আপনি ঠিক বলেছেন। এই প্রসঙ্গের মধ্যে যদি আমি এটা শেষ প্রশ্ন করি, যে আপনি কি মনে করেন যে সত্যি সত্যি 5 তারিখে যে গণঅভ্যুত্থান করা হয়েছিল, এত লোকগুলি মারা গেল, এইটা 8 তারিখে যে চেহারাটা পাইলো, এর ফলে যদি এইটা ব্যর্থ হয় বা গণঅভ্যুত্থানের উদ্দেশ্য সফল না হয়, এর জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা যাবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসই এটা করেছেন? মানে ইতিহাসে কি উনাকেই এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার? আমরা ব্যক্তির কথা, ব্যক্তি ইম্পর্টেন্ট না এখানে। ডক্টর ইউনূসের মাধ্যমে আপনি যখনই পুরনো রাষ্ট্রটা টিকিয়ে রেখেছেন, মানে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, তার সংবিধান থেকে শুরু করে তার আমলাতন্ত্র থেকে শুরু করে তার নীতি, তার সমস্ত কিছু আপনি টিকিয়ে রেখেছেন, তাহলে অবশ্যই ডক্টর ইউনূস তার জন্য সিঙ্গুলারলি দায়ী হবে। এটা তো এই ইতিহাসে তাকে জবাবদিহি করতেই হবে। এবং তিনি আপনি কি মনে করেন যে এটা সম্পর্কিত, যে এর পরপরই ক্লিনটন ফাউন্ডেশনে যাওয়া মাহফুজ আলম সাহেবকে মেটিকুলাস ডিজাইনার, সবগুলি কি সম্পর্কিত নাকি মানে সব অবশ্যই সম্পর্কিত? এমনকি সেদিক থেকে তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবো না, কারণ আপনি যে গিয়েছেন ক্লিনটন ফাউন্ডেশন, ডেমোক্রেটিক পার্টি, আপনি যে রিপাবলিকানদেরকে আপনি অ্যান্টাগনাইজ করে দিয়েছেন। ইভেন কৌশলগতভাবে ডক্টর ইউনূস ভুল করেছেন। আমাদের দরকার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমাদের পক্ষে রাখা, এটা না করে তিনি একটা দলীয় জায়গায় গেছেন। এটা হলো ডেমোক্রেটিক যে পার্টি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে বড় লড়াইয়ের জায়গা ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকানের মধ্যে আমরা বিরাট ধরনের আপনার মত পার্থক্য। মার্কিন জনগণের মধ্যে যে ডেমোক্রেটিক অংশ রিপ্রেজেন্ট করে, আপনি তো তাদেরকে রিপ্রেজেন্ট করেন না, কারণ তাকে তো ক্লিনটন রিপ্রেজেন্ট করে না। ফলে আপনি তো এটা আমাকে বুঝালে যে চলবে না। আমি তো আপনার এই একটা ভাত টিপলে বুঝি আগামী দিনে কি হচ্ছে। ফলে আপনি যেদিনই ক্লিনটন ফাউন্ডেশনে গেছেন আমি বুঝে গেছি তার রাজনীতি কি। ফলে আমি মনে করি তার জন্য তাকে বারবার, শুনুন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারেন, আমি তাকে সঠিক পথে আনবার জন্য কাকুতি মিনতি করেছে। আমার প্রত্যেকটা ফেসবুকে দেখবেন আমি বারবার বলেছি তাকে আমরা প্রত্যেকটা পদে পদে সেনাবাহিনীর চাপ থেকে তাকে আমি রক্ষা করেছি। আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ সেনাবাহিনীকে তিনি অ্যান্টাগনাইজ করেছেন। আমি সেটাও আমরা চেষ্টা করেছি যেন কাজটা করতে চাই। আমার কি স্লোগান ছিল, আমি বলছি আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই, আমরা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার চাই না। আমি দেখেন বারবার বলেছি। আমি এখন ডক্টর ইউনূসকে এখন পাবলিকলি জিজ্ঞাসা করবো, তারা কি একবারও তার ইচ্ছা হয় নাই যে আমি কি বলতেছি আমার কথাটা তিনি একবার ডেকে আমার কথা শুনতে? আমি কি জনগণ নই? তিনি কি মাহফুজের কাছে শুনেন নাই যে পুরো গণ অভ্যুত্থানের পেছনে তত্ত্বগত হোক কে ছেলেরা হোক যাদের সঙ্গে আমি কোনো না কোনো ভাবে যুক্ত, উনি আমার সঙ্গে কোনো কথা বলেছেন? উনি তো কারোর সঙ্গে কথা বলেন না। আমরা কিচ্ছু না বাংলাদেশ। উনি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আলী রিয়াজ দেখেন, আলী রিয়াজ ফাইন, আমার বন্ধু, আমি পছন্দ করি ওকে, ও তো মার্কিন নাগরিক। তো আপনি একটা মার্কিন নাগরিককে বসিয়ে দিলেন আপনি আমার সংবিধান সংশোধন করার জন্য। ও তো মার্কিন নাগরিক, ও তো শপথ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখার জন্য, সে নিতেই পারে। তাকে আপনি কনসালটেন্ট আকারে রাখেন, আপনি জনগণের উপরে তাকে বসিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় অপমান কি হতে পারে গণঅভ্যুত্থানকে? আপনি বুঝিয়ে পারেন। ফলে ডক্টর ইউনূসকে অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। আপনি এটা আর আওয়ামী লীগের ওই ষড়যন্ত্র, এটা এক জিনিস না।
আওয়ামী লীগের সঙ্গে মোকাবেলা আমরা করেছি, শেখ হাসিনার সঙ্গে, আজকে ইন্ডিয়ার সঙ্গে কি শুভেন্দু অধিকারী বলুন, কি মোদির সঙ্গে আমরা লড়াই করতে পারবো? ওইসব কথা বলে আমার লাভ নাই। ফলে বাংলাদেশে আওয়ামী লীগ যদি এসে থাকে, আসবার জন্য ডক্টর ইউনূস দায়ী, মাহফুজরা দায়ী। তারাই যেই পরিমাণ আপনার আমাদের সংস্কার দরকার ছিল, এমনকি সেনাবাহিনী যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে দেশপ্রেমিক জেনারেল যারা ছিলেন, তারা তো ছিলেন, তাদের প্রত্যেকের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন আপনি কথা হচ্ছে, আপনি তো সেটা কি, ব্যক্তি তো ইম্পর্টেন্ট। আপনি তো গণ অভ্যুত্থানের পরে এসে আপনার প্রথম কাজ দরকার ছিল একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা। ফরহাদ ভাই, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। একটা দর্শকের একটু প্রশ্ন যদি আপনি একটু এক লাইনে জবাব দেন। জনাব আতিক উনার নাম, উনি আপনাকে দার্শনিক সম্বোধন করে বলেছেন যে প্রশ্ন করতে, যদি ইউনূস সাহেব বিশেষ এজেন্ডা পালন করে থাকেন তাহলে আপনার স্ত্রী কেন সেই সরকারে ছিলেন, আপনার কি নিষেধ করা উচিত ছিল না? আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, এটা অনেকবার উনি প্রশ্ন করেছেন। খুব ভালো। আমার স্ত্রীকে এবং মাহফুজকে এবং নাহিদকে এবং আসিফকে আমি যে সরকারে থাকতে বলেছি, এটা হলো কৌশলগত প্রশ্ন। আমি তো স্টুপিড না, ফলে আমাকে তো এই লড়াইটা চালাতে হবে। ফলে আপনি ওখান থেকে আমার স্ত্রী না গেলে কি এমন পরিবর্তন হতো ওখানে? আপনি তো ওই লড়াই থাকার কারণে অন্তত কিছু কিছু মন্ত্রণালয়ের যে তথ্য আপনাকে আমি এখন বলতে পারছি, আমি এখন বাংলাদেশে অন্তত অন্য কিছু হোক বা না হোক, মৎস্য এবং প্রাণী সম্পদকে কি করে পুনর্গঠন করতে হয় তার তো সম্পূর্ণ একটা চিত্র ছবি আমার মধ্যে আছে। আমাকে তো বাংলাদেশ গঠন করতে হবে। ফলে যারা কোনো কাজ করে না তারা এইসব অলস প্রশ্নগুলো করে, যার কোনো যুক্তি নেই। এটা তো লড়াইয়ের অংশ। লড়াইয়ে কিছু কৌশল থাকবে, কিছু নীতি থাকবে। নীতির প্রশ্নটা আমার স্ত্রী যখন ছিল তখন আমি যা বলছি আমি এখনো তাই বলছি, নতুন তো কিছু বলছি না। ফলে তিনি তার লড়াই চালিয়ে গেছেন, তিনি তার কাজ করেছেন। তিনি যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু ভুল করে থাকেন বা তিনি তার মন্ত্রণালয় ঠিক মতো পরিচালনা করতে না পারেন, এটা আমাকে বলেন, এটা অবশ্যই তার সমালোচনা আমরা করব। নাহিদকে বারবার বলেছি মন্ত্র